নমস্কার। তোমাকে চাই কেবল এই একটি গান লিখে তাতে সুর দিয়ে এবং গেয়ে যদি সুমন সিদ্ধান্ত নিতেন আমি আর একটা গানও গাইব না, তাহলেও কিছু যায় আসতো না। তার নাম বাংলা গানের ইতিহাসে স্বর্ণাক্ষরে শুধু এই একটি গানের জন্যই জল করে লেখা থাকতো চিরটাকাল। এই গান জানে না বা গুনগুন করে গায়নি এপার ওপার দুই বাংলাতে এমন কোনো বঙ্গ সন্তান আছেন কি নাই বলতে পারবো না, কিন্তু অসংখ্য 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 মানুষের ওষ্ঠে এই গান বেজে যায়, এখনও বাজে, ভবিষ্যতেও বাজবে। আর এই গানের শেষ যে চারটি পংক্তি সেটা আমার সবচেয়ে বেশি পছন্দ। বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। আমিও তাই। অনেক গালাগাল দিলাম, অনেক কটাক্ষ করলাম, বিদ্রূপ করলাম, বিক্ষোভ দেখালাম, শেষ পর্যন্ত হার মেনে আমিও ঠিক তোমাকেই চাইছি। আর এই তুমি অন্য কেউ নয়, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা হয়তো কেউ কেউ হতাশ হয়ে যাবেন, কেউ কেউ ভাববেন এখনও তো 72 হয়নি সুমনবাবুর, কিন্তু এখনই কি তার ভীমরতি হয়ে গেল একদম পাক্কা, সার্টিফাইড অ্যান্ড সিল্ড? ভাবুন আপনাদের যাক, কিন্তু আমি বলছি আমি তোমাকে চাই। কেন বলছি তার কারণগুলো এক দুই করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, যারা রেগে যাচ্ছেন বা মনে করছেন যে এরম পাল্টিবাজ লোক আর বিশ্ব সংসারে দ্বিতীয়টি নেই তাদের জন্য। প্রথম কথা হলো, দেখুন জমানা বদল হলে কি হবে? আমি মানুষ হিসেবে অত্যন্ত শান্তিপ্রিয় লোক। সমাজে সংসারে অশান্তি হোক, হানাহানি হোক, মারপিট হোক, রক্তপাত হোক, মানুষের প্রাণ যাক, এগুলো আমি চাই না। কেননা আমি শুধু শান্তিপ্রিয় তাই নই, আমি মনে করি অযথা রাজনীতির কারণে এই যে বাংলায় এত মানুষের প্রাণহানি হয়, অঙ্গহানি হয় এবং অনেক মানুষ ভয়ে গ্রাম ছাড়া হয়ে, রাজ্য ছাড়া হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন, এগুলো হওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একজন অবিস্মরণীয় নেত্রী, যিনি বদলা নয় বদল চাই বলে সবাইকে তার ছাতার তলায় একজোট করতে সক্ষম হয়েছিলেন। মাওয়িস্ট থেকে শুরু করে ভায়া পিডিএস হয়ে ব্যর্থ নকশাল কংগ্রেস, কে ছিল না তার ওই ছাতার তলায়? তারপরে তিনি যেটা করলেন, যেটা আর বাকি সব ক্ষেত্রে তিনি এটাই করে থাকেন, সেই জন্যই তিনি আমার এত প্রিয় পাত্রী, করলেন ঠিক উল্টোটা। সিপিএমের নেতাদের জিজ্ঞেস করুন, তাদের কতজন ব্যক্তি নিহত হয়েছেন, কতগুলো অফিস হাতছাড়া হয়েছে, কতগুলো জায়গায় সিপিএমকে কার্যত পেঁদিয়ে তুলে দিয়েছে। আর সিপিএম যখন একটু দেখা যাচ্ছে যে দে আর নো লঙ্গার এ ভেরি সিগনিফিক্যান্ট ফোর্স, তখন বিজেপি, কতজন মানুষ বিজেপির এই তৃণমূলের তাণ্ডবের কারণে মারা গিয়েছেন, তার একটা হিসেব বিজেপি নেতৃত্ব দিয়ে থাকেন। তার ভিতরে যদি জলও থাকে, তাহলেও তো কয়েকশো কর্মীকে, সমর্থককে তারা হারিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং পঞ্চায়েত ভোটে আমরা যে ছবি বাংলার দেখেছি, সেটা একবার দুঃস্বপ্নে ফিরে এলেও আমি খুবই বিব্রত বোধ করি, ঘুম ভেঙে যায়, ঢকঢক করে 2-4 গ্লাস জলও খেয়ে ফেলতে হয়।
আজ পর্যন্ত সেই যে বিজেপির অনেক কর্মী সমর্থক পঞ্চায়েত ভোটের পরে গ্রাম ছাড়া হয়েছেন, এখনো পর্যন্ত স্বভূমে ফিরে আসতে পারেননি। এখন কথা হলো, দেখুন, বদলা নয় বদল চাই বলে এসে যদি এই কাণ্ড হয়, তাহলে তো শুভেন্দু অধিকারী বলেছেন যে বদলও হবে বদলাও হবে। কি সর্বনাশের কথা বলুন তো। আর বদলা যদি সত্যি হয়, তাহলে তার চেহারাটা তো একদম সাংঘাতিক, প্রায় গৃহযুদ্ধের আকারও নিয়ে নিতে পারে। দেখুন, পুলিশকে পিছনে রেখে, সামনে রেখে, ডাইনে রেখে, বাঁয়ে রেখে যারা মাস্তানি করে, তারা খুব জাতমস্তান নয়। ফলে এই তাদের বিজেপির প্রতিদ্বন্দ্বীদের একটা অংশ হয় অন্তর্ধান হয়ে যাবেন, নয় হাওয়ায় মিলিয়ে যাবেন, নয় দেখবেন দিন 15 পরে গেরুয়া পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু একটা দল যদি বলে বদলা নেব, তাহলে ঘোষণা করে কেলানো, এটা কিন্তু একটা চরম বিপদের ইঙ্গিত বহন করছে। আর এর মধ্যে দেখুন, আমার পরিচিত অনেকে পড়ে যেতে পারে, যারা 15 বছর ধরে পদলেহন করে কলাটা, মূলোটা, বউয়ের চাকরিটা, ভাতাটা, কোনো না কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় সদস্য পদ পাওয়াটা, এটা প্রায় একদম মৌরুষি পাট্টা করে ফেলেছিলেন। তাদের কি হবে? তাদের বাড়ির দরজায় তো ওই যেভাবে নাৎসি জার্মানিতে ইহুদিদের চিহ্নিত করে গেটের বাইরে ক্রস লিখে দেওয়া হতো, সেই রকম একটা প্রচণ্ড জিনিস, ভয়াবহ জিনিস যদি বাংলায় শুরু হয়, এবং এদের মধ্যে বিশেষ করে এমন কয়েকজন আছেন যারা এমনভাবে গোটা জনমানুষকে বিক্ষুব্ধ করে রেখেছেন যে তাদের পরিণতির কথা ভাবলে না আমার গা শিউরে ওঠে। সেই জন্যে ভাই, আমি এসব চাই না। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি চাই স্ট্যাটাস কো শুড কন্টিনিউ। 2 নম্বর কারণ কি বলুন? 2 নম্বর কারণ, গত 15 বছর ধরে আমাদের, বিশেষ করে আমার, কোনো বাংলা সিনেমা দেখার প্রয়োজন হয়নি, কোনো নাটক দেখার প্রয়োজন হয়নি, যাত্রা দেখার প্রয়োজন হয়নি। একজনকে দেখেই আমার যাবতীয় বিনোদনের ক্ষুধা মিটে গেছে। এবং এত এন্টারটেইনিং একজন মুখ্যমন্ত্রী যখন আমরা ভাগ্যক্রমে পেয়েছি, তখন হেলাই তাকে হারাবো কেন বলুন তো? আপনারা শুধু খুদ ধরবেন, এই তার শিক্ষার অভাব নিয়ে কথা বলবেন, তার পারিবারিক পরিচিতি নিয়ে প্রশ্ন তুলবেন। এগুলো যে আপনারা কেন করেন আমি জানি না। আপনারা যদি আপনাদের চশমাটা বদলে ফেলেন এবং শুধুই বিনোদনের দৃষ্টিভঙ্গি থেকে এই মহিলাকে নিশ্চয়ই দেখতে থাকেন, একদিন দেখবেন যে কোনো সার্কাসে যেমন আমরা শেষ পর্যন্ত ওই রংচং সেজে আসা সঙ্গেদের প্রেমে পড়ে যাই, এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পলিটিক্স যে ইজ এ সিরিয়াস বিজনেস, অর্থাৎ গুরুগম্ভীর কথাবার্তা লোকে বলবে, ভদ্রলোক হবে, শিক্ষিত হবে, বাকপটু হবে, বাগ্মী হবে, চরিত্রে সৎ হবে, আচরণে সৎ হবে, এবং কেবলই মুখ খুললেই মিথ্যা কথা বলবে না, এই সব কনসেপ্ট সব তামাদি করে দিয়েছেন ইনি। ছাড়ুন তো কোথাকার বিধান রায়ের বাংলা, অজয় মুখোপাধ্যায়ের বাংলা, প্রফুল্ল ঘোষের বাংলা,
সিদ্ধার্থবাবুর বাংলা, জ্যোতিবাবুর বাংলা, বুদ্ধবাবুর বাংলা, এক ঝটকায় একটা পুরো ইপোককে এবং একটা পুরো ক্লাসকে যিনি অপ্রাসঙ্গিক করে দিতে পারেন, তার সঙ্গে কারুর তুলনা চলে? কেনই বা খামোকা আপনারা এর বদল চাইবেন বলুন? যুক্তি দিয়ে আমাকে বোঝান। যদি কনভিন্স করতে পারেন, আমি হয়তো আমার ওপিনিয়ন বদলে ফেলব। বিনোদন বলে বিনোদন। আজকে তিনি ওই সিঙ্গুরে একটা জনসভা করতে গেলেন, সেখানে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আপনার স্ত্রীর নামটা কি, সেটা কি আপনি বলতে পারেন? এর আগে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে বাংলা সফর করার কথা বলেছেন, তারপরে তাকে কিম্বুৎকিমাকার বলে গাল দিয়েছেন। আজকে সরাসরি তার হেসেলে পৌঁছে গেলেন। এবং এত সহজে একজন মানুষ যখন দেশের সবচাইতে জনপ্রিয় এবং ক্ষমতাশালী মানুষকে একদম তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করতে পারে, এটা কবে আপনারা দেখেছেন আমাকে যদি বলতে পারেন, আমি বাধিত হব। আর এটাই হচ্ছে তার তথাকথিত বাকযুদ্ধের একটা ধারাবাহিক প্রবণতা। কিছু না পেলে বাপমা তুলে গাল দাও, বউ তুলে গাল দাও, শালি তুলে গাল দাও। এবং যখন তিনি এসব করেন, দেখুন তুরীয় আনন্দে নিজের অতীত ভুলে যান। কেউ তাকে জিজ্ঞেস করবে না যে আচ্ছা আপনার পদবী কি কখনো ঘোষ হয়েছিল? এইসব জিনিস এই লেভেলে নেমে বাংলার রাজনীতিতে কেউ কারবার করেনি। কিন্তু তিনি দেখুন বীর দর্পে এই কাজ করে চলেছেন উইথ ইম্পিউনিটি। নইলে কল্পনা করতে পারেন যে হঠাৎ করে সেই সিনিয়র পিসি সরকারের ওয়াটার অফ ইন্ডিয়ার মতো ঢালছেন এবং জল কোথা থেকে আসছে ভগবান জানে। আমরা মুগ্ধ বিস্ময়ে ছেলেবেলায় তাকিয়ে থাকতাম। মহাজ্যোতি সদনে আমি অনেকবার দেখেছি ওয়াটার অফ ইন্ডিয়া। সেইভাবে তার কাছে দেখুন তো কত টাকা আছে। উনি যত টাকা বিবিধ প্রকল্পে প্রমিস করেছেন, আমি লিখে দিতে পারি। শকুন্তলা দেবীর সামনে রাখা হলে তিনি যোগ করে যোগফল পেতে মোটামুটি এক পক্ষকাল নিয়ে নেবেন। সুতরাং আজকে 32,000 বলে দিলাম, কালকে বলে দিলাম 20 লক্ষ লোকের বাড়ি করে দিয়েছি, 2 কোটি লোকের চাকরি দিয়েছি, ব্যবসা বাণিজ্যে রাজ্য একেবারে হেন পাড়া নেই যেখানে চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে না। তো এটাই যখন হকিকত, তখন এই রকম বিনোদন থেকে আমি বঞ্চিত হতে রাজি নই। আমার সাফ কথা। কেননা এই ধরনের নভেলটি আমার ধারণা ছিল, আমার দেখা ভারতবর্ষের সব রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে এন্টারটেইনিং ব্যক্তি হচ্ছেন লালু প্রসাদ যাদব। লালু বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা এই ঠোকাঠুকি অল্প বিস্তর লোকসভায় মমতা যখন অটল বিহারী বাজপেয়ীর সভার রেলমন্ত্রী ছিলেন, সেটা এখন দেখবেন
খুব ভাইরাল হয়ে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। সেটা ছিল এই রকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে লালু প্রথমে বলার চেষ্টা করলেন যে ममता बहन को हम बहुत इज्जत करते हैं। अरे उनका क्या पावर है हमने देखा है, लेकिन उनको मैं ये पूछना चाहता हूं कि सेटा जे आपने रेल मिनिस्ट्री मांगा क्या नहीं। ममता तो तेले बेगुने জ্বলে উঠেছেন। আজকের এই তন্নি মমতা নন, যথেষ্ট পৃথুলা, মোটাসোটা, একেবারেই আটপৌড়ে শাড়ি কোনো মতে ঘাড়ের উপর লাগিয়ে, মাথা ভর্তি চুল, তেল সব করছে, দাঁড়িয়ে খুব রেগে গিয়ে বললেন নেই মাঙ্গা থা। লালু বললেন নেই মাঙ্গা তো নেই মিলা, নেই মিলেগা। ব্যাস 542টা আসনের লোকসভায় অটল বিহারী বাজপেয়ী হেসে গড়াগড়ি খাচ্ছেন, আডবাণী গড়াগড়ি খাচ্ছেন, সুষমা গড়াগড়ি খাচ্ছেন, এমনকি জর্জ ফার্নান্ডেজ, যার মুখে হাসি দেখাটাই ছিল অনেকটা অমাবস্যার চাঁদের দেখা পাওয়ার মতো, তিনিও হেসে কুটিপাটি খাচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে এন্টারটেনমেন্ট নানা রকমের হতে পারে। একজন মুখ্যমন্ত্রী কবিতা লিখে এন্টারটেইন করতে পারেন, গান লিখে করতে পারেন, অন্যকে দিয়ে বই লিখে নিজের বই বলে দাবি করতে পারেন। আর দেখুন এখন ব্যাপারটি এগোতে এগোতে কোন অবিশ্বাস্য একটা বিন্দুতে পৌঁছেছে আজকে সিঙ্গুরে। এতদিন যেটা তিনি করেননি আজকে সেটা করলেন। এতদিন কি করেছেন? আমি না ভাই ওখানে যেতে যেতে 3বার চক্কর দিতে দিতে 26টা কবিতা লিখেছি বা 52টা লিখেছি বা 72টা লিখেছি। আমি এই গানটা লিখেছি, সুর দিয়েছি, লেখনও নি উনি, সুরও দেননি উনি। আমার 153টা বই ইতিমধ্যেই বেরিয়ে গেছে, আরও 9টা এবার বেরোলো, 162। তার মধ্যে আমার নিজের ধারণা এই 159-60টাই ঘোষ রাইটিং করেছেন। আর এই রকম একটা আত্মসাৎ করতে পারেন অন্যের কৃতিত্ব, ওই রকম একটা ইম্পর্টেন্ট জায়গায় বসে আপনারা দ্বিতীয় নজির দেখাতে পারবেন। সুতরাং এটা শুধু মানে ওই যে দেখবেন অনেক সময় যদি আপনারা কোনো অ্যান্টিকের দোকানে যান তাহলে দেখবেন খুঁজতে খুঁজতে আপনাদের চোখে পড়বে এমন দুষ্প্রাপ্য কোনো অ্যান্টিক যার উপরে পরিষ্কার করে লেখা আছে নট ফর সেল। মানে এতই দুষ্প্রাপ্য, শুধু আপনাকে দেখানোর জন্য রাখা হয়েছে। খবরদার ভুল করেও এর দাম ফাম জানতে চাইবেন না, পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী কোথায় কম যায় বলুন তো? ইট ইজ নট ফর সেল। গোটা বাঙালি জাতির ইতিহাসে আমরা মিশ্র সংকর জাতি। যবে থেকে আমাদের জাতির বাঙালি সত্তা বলে পরিচিতি হয়েছে সেই থেকে আজ পর্যন্ত ভগবান এক পিসই ম্যানুফ্যাকচার করেছেন। আর আমাদের এমনই সৌভাগ্য, আমাদের জীবদ্দশাতেই তিনি নেতৃত্ব দিচ্ছেন। কতখানি কপাল করে আপনারা জন্মেছেন, আমরা জন্মেছি ভাবুন তো। এইরকম নট ফর সেল অ্যাবসলিউটলি, মানে কি বলবো, অলমোস্ট সেই লুভে রাখা মোনালিসার ছবির মতো এত পাওয়ার পরেও আপনাদের তৃষ্ণা মিটছে না। তাহলে
আমি আর কি বলতে পারি বলুন? আপনারা ভুলভাল জিনিস প্রত্যাশা করবেন, সততা আশা করবেন, ইন্টিগ্রিটি আশা করবেন, আরও কত কিছু আশা করবেন, সদাচার। আরে প্রবলেমটা তো আপনাদের আশাতেই আছে, আশা হত হওয়াতে তো নেই। আমারও একদা এরকম আশা ফাশা ছিল। দেখতে 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 আমার মনে হলো আমরাই বোকা, আশা করাটাই বোকামি। এই তো গেল কেন তিনি অনন্যা, সব কন্যাশ্রীর মধ্যে এক এবং অদ্বিতীয় কন্যা, এবং কেন বিনোদনের ক্ষেত্রে সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, কানন দেবী অল রোল্ড ইন্টু ওয়ান হলেও আমাদের মুখ্যমন্ত্রীর সামনে একটা মোমবাতিও জ্বালাতে পারবেন না, তাকে আপনারা হেলায় খোয়াবেন? সত্যি বলি আর যাই আপনাদের। আর সর্বশেষে আমি কেন চাই উনি থাকুন, একটা তো বললাম শান্তির কথা, আমার বন্ধু বান্ধব পরিজনের নিরাপত্তা আমি চাই। কিভাবে আমরা বিনোদনের নতুন সংজ্ঞায় 15 বছর ধরে মঞ্চস্থ হতে দেখছি, এবং সেটা যে আমাদের কত বড় প্রাপ্তি তার কথাও বললাম। এবার ভাবুন, আপনারা এত দুচ্ছাই করেন, গাল দেন, উনি মিটিং করলেই আমি দেখেছি ইন্টারনেট গোজ ইন্টু ওভারড্রাইভ। আরে বাবা, যারা মিম করে, মুখ্যমন্ত্রীর মিম করে এবং প্যারোডি করে, নানাবিধ রসিকতা করে 2 পয়সা কামাচ্ছেন, তারা ভেবে দেখেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে আপনাদের কি হাল হবে? নিজেদের পেটে নিজেরাই লাথি মারবেন। বাঙালি অবশ্য কালিদাস হিসেবে খ্যাতি আছে, কিন্তু এই লেভেলের খ্যাতি যদি হয় তাহলে খুব বড্ড বিপদ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে চাকরি নেই, সেটাও যেমন একদিকে সত্যি, অন্যদিকে তেমনি মমতা আছেন বলে তাকে নিয়ে যারা করে খাচ্ছেন তাদের সংখ্যাটাও খুব অকিঞ্চিতকর নয়। একবার ভেবে দেখবেন, যে গাছের ডালে বসে আছেন সেটাই করাত দিয়ে কেটে দেবেন কিনা। আর তারপরে এতক্ষণ যদি আপনাদের মনে হয় আমি লঘুছন্দে কথা বলছি, শেষ পাতে একটু মোটামুটি সিরিয়াস 2-1টা কথাও বলি। সেটা হচ্ছে, দেখুন, আমি যদি নরকের স্রষ্টা হই তাহলে আপনাদের চাওয়া উচিত নরকের আগুনে তিনি ভস্মীভূত হন। এই কথাটা আমি খুব সিরিয়াসলি বলছি। জমানা বদল হলেই পশ্চিমবঙ্গের হাল সহসা বদলাবে না, বদলাতে পারে না। ধরুন, মুখ্যমন্ত্রী হলেন মহেশ্বর, এবং একেবারে ইন্দ্র টুন্দ্র সবাই মিশে নবান্নের বিবিধ জায়গা দখল করে বসে পড়লেন, তাও পারবেন না। তার কারণ একজন সম্রাজ্ঞী গত 15 বছরে রাজ্যটাকে যে হাঁড়ির হাল করেছেন, ঋণের ক্ষেত্রে বলুন, আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলুন, একটা পুরো প্রশাসনিক ব্যবস্থাকে চার পেয়ে সারমেয়তে পর্যবেসিত করা বলুন, শুধু ভক্কিবাজির উপরে দিন কাটানো বলুন, হুএভার সাকসিডস আর ছেড়ে দেওয়া কেঁদে বাঁচিয়ে অবস্থা ছাড়া তার কিচ্ছু হবে না।
অতএব আমি কিন্তু ভাইয়েরা, বোনেরা, দিদিরা, এটা চাই না। আমি চাই আর 5টা বছরও লাগবে না, আমার কথাটা বিশ্বাস করুন। যে খাল তিনি নিজে কেটে একেবারে গর্তটাকে দেখা যাচ্ছে না নিচে পর্যন্ত, সেইখানে সেই স্তূপে চাপা পড়ে তার বিদায় হোক, কিংবা আর সামলাতে না পেরে একদিন দেখলেন নিরুদ্দেশের প্রতিপত্র, শ্রীমতী তুমি যেখানেই থাকো ফিরে এসো, সেটা আমি হতে দেবো কেন? পাপ করব আমি, প্রায়শ্চিত্ত করবে আরেকজন। ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, যাই বলুন, তিনি কি এতটা অবিবেচক হবেন? ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। 10টার সময় শান্তা দত্তর সঙ্গে আমার পডকাস্টটি দয়া করে অবশ্যই দেখবেন।